এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, কারণ তিনি নিজেই জানেন তিনি ক্ষমতার দৌড়ে নন, সময়কে বোঝার যাত্রায় আছেন। ভাবুন একটি সংবাদ, একপাশে ক্ষমতার বেঞ্চ আর একপাশে প্রশ্নের সারি। এই প্রশ্ন চিৎকার করে না, মাইক ভাঙে না, টেবিল চাপড়ে না। এই প্রশ্ন আসে ধীরে, শান্ত স্বরে, কিন্তু গভীরে আঘাত করে। কেউ বলে তিনি দুর্বল, কেউ বলে তিনি নেতা নন, আবার কেউ বলে তিনি শুধু একটি পদবি। কিন্তু প্রশ্ন অন্যটা, কোনো মানুষ কি নিজের পরিচয় নিজে তৈরি করতে পারে যখন সে জন্মগতভাবেই একটি ইতিহাস বহন করে? এই ডকুমেন্টারি কোনো রাজনৈতিক ভাষণ নয়, এটি জয় পরাজয়ের হিসাবও নয়। এটি একটি মানুষের গল্প যিনি জন্মেই হয়ে গিয়েছিলেন প্রতীক, কিন্তু সারা জীবন চেষ্টা করছেন মানুষ হয়ে উঠতে। তার নাম রাহুল গান্ধী। শৈশব নিরাপত্তার ভেতর নিঃসঙ্গতা। রাহুল গান্ধীর শৈশব সাধারণ কোনো শিশুর মতো ছিল না। তিনি স্কুলে যেতেন না একা, বন্ধু বাছাই ছিল সীমিত, খেলার মাঠেও থাকত নজর, কারণ তার পদবি ছিল গান্ধী। এই নাম শুধু সম্মান নয়, ছিল স্থায়ী ঝুঁকি। ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড, তারপর রাজীব গান্ধীর মৃত্যু, এই দুই ট্র্যাজেডি একটি শিশুর মনে গেঁথে দেয় স্থায়ী নিরাপত্তাহীনতা। রাহুল খুব অল্প বয়সেই শিখে যান পৃথিবী সবসময় নিরাপদ নয়, বিশ্বাস সহজ নয়, প্রকাশ্যে থাকা মানেই উন্মুক্ত হওয়া। এই কারণেই তিনি স্বভাবতই হয়ে ওঠেন সংযত, কথা কম, চিন্তা বেশি। অনেকে এটাকে দুর্বলতা বলেছে, কিন্তু বাস্তবে এটি ছিল একটি ট্রমা, জন্ম নেওয়ার আত্মরক্ষা, শিক্ষা ও আত্মগঠন। রাহুল গান্ধীর শিক্ষা জীবন ভারতের বাইরে কেটেছে, হার্ভার্ডে, পরে ক্যামব্রিজে। কিন্তু তিনি সেখানে রাজনীতি পড়েননি সরাসরি, ক্ষমতার পাঠ হিসেবে তিনি শিখেছেন সামাজিক কাঠামো, বৈষম্য, রাষ্ট্র বনাম নাগরিক সম্পর্ক, গণতন্ত্রের ভেতরের দুর্বলতা। তিনি কথা বলতেন কম, শুনতেন বেশি। এই পর্যবেক্ষণধর্মী মানসিকতা তাকে তৈরি করে ভিন্ন ধাঁচের মানুষ হিসাবে। কিন্তু ভারতীয় রাজনীতিতে এই ধীরতা অনেক সময় বোঝা হয় অনিশ্চয়তা হিসাবে, সিদ্ধান্তহীনতা হিসাবে। এখান থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি, কারণ ভারতীয় রাজনীতি চায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া, আর রাহুল চায় সময় নিয়ে ভাবা উত্তর। তো রাজনীতিতে প্রবেশ, উত্তরাধিকার বনাম প্রত্যাশা। 2004 সাল রাহুল গান্ধী রাজনীতিতে প্রবেশ করলেন, কিন্তু এটি ছিল সাধারণ কোনো অভিষেক নয়। কারণ তিনি যখন এলেন তখন মানুষ একজন মানুষ দেখেনি, তারা দেখেছিল নেহেরুর উত্তরাধিকার, ইন্দিরার নাতি, রাজীবের ছেলে। প্রত্যাশা ছিল বিশাল, মানুষ চাইছিল একজন তৎক্ষণাৎ নেতা, কিন্তু রাহুল তখনও নিজেকে খুঁজছেন। এই ফাঁকটাই সমালোচনার জন্ম দেয়। মিডিয়া প্রশ্ন তোলে, তিনি প্রস্তুত তো? দল প্রশ্ন তোলে, তিনি নেতৃত্ব নেবেন কবে? কিন্তু খুব কম মানুষ প্রশ্ন করেছিল, তিনি কি মানুষ হিসেবে প্রস্তুত হতে পারছেন? এই চাপের মধ্যে তিনি রাজনীতি শিখেছিলেন ভিতর থেকে। গ্রাম, দলিত পরিবার, ছাত্র সংগঠন, এই অভিজ্ঞতা তার রাজনীতিকে বই থেকে নয়, ভূমি থেকে শেখায়। তো ব্যর্থতা, বিদ্রূপ এবং আত্মবিশ্লেষণ। নির্বাচনে হার আসে 2014, 2019। এই দুই হার শুধু রাজনৈতিক নয়, মানসিক ধাক্কাও। এরপরে 2024-এর নির্বাচনেও তিনি হেরে যান। মিডিয়া ব্যঙ্গ করে, সোশ্যাল মিডিয়া নির্মম হয়, রাহুল গান্ধী একটি ট্রেন্ডে পরিণত হয়, বিদ্রূপের ট্রেন্ড। অনেক নেতা এই জায়গায় আত্মরক্ষামূলক হয়ে ওঠেন, কিন্তু তিনি ভিন্ন পথ নেন। তিনি সরে দাঁড়ান, ভাবেন, নিজেকে প্রশ্ন করেন। এটি ছিল রাজনৈতিক কৌশল নয়, এটি ছিল আত্মবিশ্লেষণ। এই বিরতি তাকে ভাঙেনি, বরং বদলেছে। তিনি বুঝতে শুরু করেন ক্ষমতা নয়, বিশ্বাসী মূল লড়াই। যাত্রা, রাজনীতির ভাষা বদল। এরপর আসে এক অপ্রত্যাশিত অধ্যায়, ভারত জোড়ো যাত্রা। হাঁটা দিনের পর দিন, গ্রাম থেকে শহর, কোনো হেলিকপ্টার নয়, কোনো সাউন্ড বাইট নয়, শুধু হাঁটা। এই যাত্রায় তিনি নেতা হয়ে কথা বলেননি, তিনি মানুষ হয়ে শুনেছেন। কৃষকের কথা, শ্রমিকের রাগ, তরুণের হতাশা। এই যাত্রা তার রাজনীতির ভাষা বদলে দেয়। তিনি বক্তা নন, তিনি শ্রোতা হয়ে ওঠেন, এবং এখানেই তার ধীর রাজনীতি প্রথমবার অর্থ পায়। বিরোধী দলনেতা, অন্যরকম শক্তি। লোকসভায় লিডার অব দ্য অপোজিশন। এটি কোনো আলংকারিক পদ নয়, এটি গণতন্ত্রের ভারসাম্য। এই ভূমিকায় রাহুল গান্ধী আক্রমণাত্মক নন, তিনি প্রশ্ন করেন চাকরি কোথায়, কৃষকের দাম কোথায়, সংবিধানের সীমা কোথায়। তিনি স্লোগান দেন না, তিনি প্রশ্ন রাখেন রেকর্ডে।
এই ধরন অনেকের কাছে নিস্তেজ, কিন্তু ইতিহাস বলে গণতন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নগুলো চিৎকার করে আসে না, ওগুলো আসে শান্ত স্বরে। তো তার অসম্পূর্ণ গল্প, রাহুল গান্ধী একটি সম্পূর্ণ অধ্যায় নয়, তিনি একটি চলমান গল্প। কারণ সব নেতা ঝড় হয়ে আসে না, কিছু নেতা নদীর মতো ধীরে ধীরে পথ বদলায়। তিনি হয়তো সবচেয়ে জনপ্রিয় নন, হয়তো সবচেয়ে তীক্ষ্ণ বক্তাও নন, কিন্তু তিনি একটি প্রশ্নের প্রতীক। উত্তরাধিকার কি বাধা নাকি দায়িত্ব? এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, কারণ তিনি নিজেই জানেন তিনি ক্ষমতার দৌড়ে নন, সময়কে বোঝার যাত্রায় আছেন। এই কারণেই তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একটি পরীক্ষা, আর সেই পরীক্ষার ফলাফল ভারত এখনো দেখছে।